নমস্কার বন্ধুরা, আমি মুক্তা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও আছি মোটামুটি। আর আজ হলো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের এখন বাজে ঘড়িতে প্রায় 2টোর কাছাকাছি। রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তোমাদের সঙ্গে না সেটা শেয়ার করিনি। ভাবলাম তাড়াহুড়ো করে কাজ করে নিই, তারপর এদিকের কাজগুলো করতে হবে। বাইরে পড়ছে বৃষ্টি, আর বরমশাইও বাড়িতে নেই, সে বেরিয়েছে। আমাদের যে সোনি টিভিটা ওটা না নষ্ট হয়ে গেছে হঠাৎ করে গতকাল রাত থেকে। মানে রিমোটে কোনো কাজ করছে না, কিছু না। তো তারপর আজকে সকালে সেটাকে নিয়ে বেরিয়েছে, নওয়াপাড়াতে গেছে। তো সেজন্য আর কি বরমশাইয়ের বাড়ি ফেরার আগে যাতে এই কাজগুলো করে নিতে পারি, সেজন্য সেই চেষ্টাই চলছে। আর মেয়েও তখন স্কুল থেকে ফেরেনি, আর সেজন্য একলা ঘরে একদম চুপচাপ কাজ করে নিচ্ছি। ইদানিং না একদম চুপচাপ থাকতে ভালো লাগে। ওদিকে একটা ফোনটাকে চালিয়ে রাখছি, আর ওই গান শুনছি, একটু ভিডিও দেখছি, মনটা যাতে অন্যমনস্ক থাকে, কোনো চিন্তা ভাবনা যাতে মাথায় না ভর করতে পারে সেরকম। যখনই মানে কোনো কাজ ছাড়া বসে থাকছে না, এমনি মনের মধ্যে সব সময় একটা অশান্তি তোল পার করে নিয়ে যাচ্ছে। আসলে তোমার দাদাভাইয়ের অপারেশনটা না হওয়া পর্যন্ত না কোনো কিচ্ছু ভালো লাগছে না, কোনো কিছুতে মন দিতে পারছি না। যেটুকুনি না করলে নয়, সময়টা কাটানোর জন্য এই কাজগুলো করছি, কিন্তু কোনো কিছু না ভালো লাগছে না। মানে মন দিয়ে যে কাজ করা যে ব্যাপারটা, সেটা হচ্ছে না। মানে কি বলবো, তোমার দাদাভাইয়ের অপারেশনের কথাটা মনে পড়লে না মনের ভিতরে কষ্টগুলো যেন কান্না হয়ে চিৎকার হয়ে বেরিয়ে আসছে ভিতর দিয়ে। কোনোভাবে করতে পারছি না, কিন্তু তার সামনে তো আর কোনো কিছু বোঝাতে পারছি না। সেও বুঝতে পারছে যে অপারেশনটা কতটা ক্রিটিক্যাল হয়ে গেছে এখন, কিন্তু সামান্য একটা অপারেশন, শুধুমাত্র ওই বাইপাসটা করা রয়েছে, যার জন্যই এই অবস্থা। তো যাই হোক, তার যাওয়ার দিন ঠিক হয়ে গেছে। যদি কোনো দিকে কোনো অসুবিধা না হয়, সম্ভবত বুধবার সে যাবে, এরকমই একটা দিন ঠিক হয়েছে। তো দেখা যাক, সবাই প্রে করো যেন অপারেশনটা ঠিকঠাক হয়ে যায়, সে যেন একটা সুস্থ স্বাভাবিক জীবন নিয়ে বাড়িতে ফিরতে পারে, এটুকুই। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বিছানার চাদরটা পেতে নিলাম, আর এই চাদরটা পাতলাম সাদা। তো সাদা চাদর পাতলে না ইদানিং বেশি তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, 2-3 দিন পরেই হয়ে যায়। তো দেখা যাক। আর তোমার দাদাভাই বাড়িতে না থাকলে তো এই ঘরে তো তেমন কেউ থাকে না, আমরা তো ওই ঘরেই থাকি। এ ঘরে তেমন আশাই হয় না বলতে পারো, মা মেয়ে মিলে ও ঘরেই বসে থাকি। এই দিকটাতে আসলে পরে যেন কেমন একটা লাগে, তো সেজন্য করে নিচ্ছে। তো যাই হোক, এই বিছানাপত্র ঠিকঠাক করে নিচ্ছে। আর বাইরে পড়ছে মুষলধারে বৃষ্টি। আর ওই দিনকে না তোমার দাদাভাই ফিরতে ফিরতে 5:30টার দিকে বাড়ি ফিরেছিল। তো মেয়ে স্কুল থেকে এসে স্নান করে ঘুমোচ্ছিল, তার ওকে ডাকছিলাম যে ওঠ, উঠে খেয়ে নে এই করে উঠতে উঠতে প্রায় 5:30 মতো বেজে গেছে। তখন মেয়ে উঠলো, উঠে তারপর ওকে খাইয়ে দিয়ে আমি খেলাম। আর তোমার দাদাভাইকে ফোন করলাম, তো বললো যে টিভিটা ঠিক হয়নি, মাদারবোর্ড চেঞ্জ করতে হবে, প্রায় 10,000 টাকার মতো লাগবে। তো এই মুহূর্তে এত টাকা খরচা করে টিভি এখন সারাবো না, অপারেশন হয়ে যাক, তারপর ভাবনা চিন্তা করে দেখব। কি বলো তো, টিভি না চলছে, বুঝলে। আর এই যে সেদিনকে রথের মেলায় পরে গেছিলাম, যে শাড়ি মেয়ের জামা কাপড়, সেগুলো ওদিন তো বৃষ্টি হয়েছিল, কাদা কাদা হয়ে গেছিলো। তো ওই একটু তো লাগেই জামা কাপড়ে, আর রথের মেলায় যাওয়া হবে, বৃষ্টি ভেজা হবে না, এটা তো হয় না। তো ওই অবস্থায় জামা কাপড়গুলো তুলে না রেখে সবগুলো ধুয়ে সব রেখে দিয়েছিলাম। আর এইসব শাড়িগুলোর না একটা সুবিধা আছে, কি বলো তো, মানে আয়রন করার কোনো ব্যাপার থাকে না, ধুয়ে দিলে পরেই হয়ে যায়। আর গায়ের উপর যেভাবে ফেলবে ঠিক সেভাবেই পরে থাকবে। শামু সিল্ক বলে, 1 বছর পুজোতে তোমার দাদাভাই আমাকে কিনে দিয়েছিল এই শাড়িটা, সে নিজেই পছন্দ করে নিয়ে এসেছিল আমার জন্য। তো কালারটা ভীষণ সুন্দর। তো সব কিছু ধুয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু ভাজার করেও তোলা হয়নি। তো সেটাই করে নিচ্ছি। আর তো এগুলো করে তারপর তখনও কিন্তু মেয়ে স্কুল থেকে আসেনি, দেখো খাটটা এখনও ফাঁকা, ও এসে স্নান করেই এসে শুয়েই ঘুমিয়ে গেছিলো। তো এই ব্লাউজটা আমি নিজের হাতে বানানো, ওই শাড়ির একটা ব্লাউজ পিস আছে, কিন্তু সেটা না বানানো হয়নি আজও পর্যন্ত, সেভাবেই পরে রয়েছে। তো অন্য মানে অনেক কালার দিয়ে পরা যায় শাড়িটা, তো যার জন্য
আর কি কোনো ইয়ে হয় না। তো আর মেয়ে তো এই জামাটা পরে গেছিলো, তো এই যে জামা কাপড় ভাঁজ টাজ করার পালা হয়ে গেল। তো এবার যাব এগুলোকে সব জায়গায় রেখে দেব, দিয়ে তারপর ইয়ে করব। আর রান্না তো বললাম হয়েই গেছে। ওই দিনকে না রান্না করেছিলাম কই মাছ, আগে একদিন তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করেছিলাম না আলু দিয়ে আর কচু দিয়ে। তো ওই মাছে ওরকম ওই দিনকেও ওইভাবে রান্না করেছিলাম, কচু দিয়ে আলু দিয়ে কই মাছের ঝোল, আর সম্ভবত আলু উচ্ছে ভাজা। তো এটাই রান্না হয়েছিল, তো সেটাই আর কিছু করিনি। তো তোমার দাদাভাই তো বললাম এসে খেতে খেতে অনেকটা দেরি হয়ে গেছিলো। আর দেখো কীভাবে বৃষ্টি পড়ছে, প্রচুর পরিমাণে, কি বড় বড় ফোঁট দেখেছো। আর দেখো বৃষ্টি হচ্ছে বলে না উঠোনে না কেমন সবুজ সবুজ শ্যাওলা মতো পড়ে গেছে। তো একটু স্লিপ কাটে ঠিকই, আবার রোদ বেরোলেও ঠিক হয়ে যায়। আর যখন টানা রোদ পড়বে তখন না এগুলো আবার এমনিতেই উঠে যায়। ওই যে ঘষে মেজে মেহনত করে তোলা সেটা হয় না। তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে সে যেখানে টিভিটা সারাচ্ছে সেখানেও প্রচুর পরিমাণে বৃষ্টি। এখন টিভিটা নিয়ে ফিরবে কীভাবে, সেটাই হলো কথা। তো যাই হোক, তো চলো বৃষ্টি হচ্ছে। আর এখন মেয়ে এসে গেছে, মেয়ে এসে ও তো ঘুমোচ্ছে বললাম, এখন মেয়ে আর আমি খেয়ে নেব। আর এদিনকে না আর কোনো কিছু ভিডিও করা হয়নি। তো যাই হোক, তো চলো পরদিন সকালে তোমাদের সাথে আবার দেখা হবে। তো এটা হলো, দেখতেই পাচ্ছ নেক্সট ডে মর্নিং, সকালবেলা সব কাজকর্ম করে চলে এসেছি। তার মানে এটা হলো শুক্রবার। শুক্রবার হলে কি হবে, সকাল সকালে উঠে পড়েছে। আর আমি যেভাবে দুধ চাটা বানাই, তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আগে লিকারটা অল্প করে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম, একদম বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে। নিয়ে ওটাকে আলাদা করে রেখে তারপর দুধটাকে একটু বেশি করেই দুধটা দিয়ে বেশ সুন্দর করে জাল করে নিই। অল্প করে আঁচ দিয়ে বসিয়ে রাখি, প্রায় 7-8 মিনিট মতো এইভাবে ফুটবে। ফুটে দুধটা বেশ ঘন হয়ে যাবে। দেখতে পাচ্ছ দুধটা কিন্তু জাল হতে হতে বেশ অনেকটাই ঘন মতো হয়ে গেছে। আর এবার এই লিকারটাকে ছেঁকে তারপর এর মধ্যে দিয়ে দেব। তাহলে কি হবে বলো তো, ওই যে সর মতো যে পড়ে না, ওটা না যাকে চা দিয়ে ইয়ে করলে পরে ওই যখন সেঁকা হয় তখন ছাঁকনির মধ্যে সরটা পড়ে থাকে। আর এভাবে করলে তো আর পরে যেহেতু আর কি সেঁকার কোনো ব্যাপার থাকে না, তো সরটা কাপের মধ্যেই থাকে। ভীষণ টেস্টি হয় গো চাটা খেতে। তো আমি তো যখন দুধ চা খাই, হাতে যদি সময় থাকে, মানে মন মতো চা করা বললে এরকমই হবে আর কি। এভাবে করে খেয়ে দেখতে পারো, ভীষণ টেস্ট হয় কিন্তু চাটা। তো যাই হোক, চা করে নিলাম আর বিস্কুট নেব, নিয়ে 4টে বিস্কুট নিয়ে এখন চাটা খেয়ে নিচ্ছি। তো যে এটা হলো মেরি বিস্কুট। তো এভাবে চা করলে না চাটা বেশ ঘন হয় আর টেস্টটাও দারুণ হয়। তোমরা একবার করে খেয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে। তো আর যদি সেকে নেওয়া হয় তাহলে সরটা ওরকমই থেকে যায়, আর চাটা যেন কি পাতলা মতো হয়ে যায়, মানে ওই থিকনেসটা আর থাকে না। তো এই যে দেখো সরটা পড়েছে একদম, এই সর সহ চাটা। তো দারুণ একটা চা দিয়ে আজকের দিনটা শুরু করলাম। তো শুক্রবার দিন যাই হোক, যেটা বলছিলাম, ওই যে গতকাল দেখলে যে বিছানাপত্র তুলে রেখেছিলাম, রাতেই তো ভিজিয়ে রেখেছিলাম, ভাবলাম যে পরের দিন কেচে দেবো। বাবা, ঘুম থেকে উঠে দেখি ঝমঝমিয়ে বৃষ্টি, এদিকে কারেন্ট অফ। তো এটা দেখেই তো মাথা খারাপ হয়ে গেল। ভোরবেলায় উঠে পড়লাম, উঠে তারপর দেখলাম একটু বাদে কারেন্ট আসলো। তাড়াহুড়ো করে কেচে ধুয়ে স্পিন করে ওগুলোকে আর কি সিঁড়ি ঘরে ফেলে রেখেছি। তো যাই হোক, গন্ধও হবে না বা ওইভাবে হবে না, কিন্তু যতই হোক রোদে শুকানোর তো একটা ব্যাপার থাকে, সেটা তো আর হবে না। তো সেগুলো করে টোরে জলও তুলে নিয়েছি, তারপরে দেখলাম কারেন্টটাও চলে গেল। তো কিন্তু ওই যে শান্তি একটাই। আর এদিকে এই মশলার বক্স টক্সগুলো না কেমন যেন তেলের মতো হয়ে গেছিলো। আর দেখবে বর্ষাকালে না এগুলোকে আর কি হয়ে যায়, মানে বেশি কেমন যেন হাত দিতে ইচ্ছা করে না, কেমন যেন একটা ব্যাপার হয়ে যায়। তো সেজন্য ওগুলো একটু ধুয়ে মেজে পরিষ্কার করে নিলাম। আর মসুর ডালটা শেষ হয়ে গেছিলো, সেই মসুর ডালটাও এখন করে নিতে হবে। তো ওই যে গতকালকে যে বাজার এসেছিলো সেগুলো তো করে নিয়েছি, সেই সবগুলো আর কি রেখে দিয়েছিলাম, সেগুলোই এখন আর কি গুছিয়ে নিচ্ছি। মসুর ডাল সব বড় বক্সে রেখে দিয়েছিলাম, কিন্তু এখন ওগুলো লাগবে, সেজন্যই। আর মসুর ডালটা রান্না করব, তবে আগের দিনের যে ডালটা ছিল সে ডালটাতে আমার আজকে রান্নাটা হয়ে গেছে। তো সেজন্য এবার যার ফাঁকা, এবার ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর ডালটাকে ঢেলে নিচ্ছি। আর কি করে সবসময় না ধুয়ে নিলে পরে ওই ডিপ ক্লিন ব্যাপারটা থাকে না, বেশ তাড়াতাড়ি করে
মানে অল্প একটু ধুলে পরেই হয়ে যায়। আর অনেক দিন বাদে বাদে কৌটা টোটা ধুতে গেলে না ওই গরম জল করো, ঘষো, ঘষে ঘষে তোলো, ওতে করে তো যা কাঁচের জারগুলো কিছু হয় না, কিন্তু মুখগুলো তো প্লাস্টিকের, তো সে মুখগুলো না নষ্ট হয়ে যায়। তো এদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি, রান্না হবে ডাল, বললাম তো মসুর ডাল রান্না হবে, তো মসুর ডালটা রান্না হয়ে গেছে। আর আলু সয়াবিন দিয়ে তরকারি করব। আর এর আগে একদিন না আলু পোস্ত করেছিলাম, তো সেটাও বেশ খানিকটা রয়ে গেছে, রেখে দিয়েছিলাম, রয়ে গেছে মানে বেশি করেই করেছিলাম। যেদিনকে সয়াবিনের তরকারি করব, তোমার দাদাভাই তবে সয়াবিনের তরকারি পছন্দ করে না, তো তার জন্য করব। তো সয়াবিনগুলো আমি সেদ্ধ করে আমি না একটুখানি ভেজে নিই। আর এই যে ফোড়নে দিয়ে দিলাম একটুখানি গরম মশলা দিয়ে, এই যে আলু দিয়ে ভেজে নিচ্ছি। তো আলুগুলো দিয়ে বেশ ভালো করে লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। আর ওদিকে জিরে, আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, তো সেই মশলাটা দিয়ে এখন এই আলুগুলোকে ভালো করে কষে নিলাম। আর দেখো মশলা থেকে না তেল ছেড়ে দিয়েছে। আর এই রান্নাগুলো নিরামিষ রান্নাতে না একটু তেল বেশি না দিলে পরে ভালো লাগে না তেমন খেতে। তো এই তো সয়াবিনগুলোও দিয়ে দিলাম। তো দিয়ে এটাই রান্না করে নিয়েছি, আলু সয়াবিনের তরকারি। তো ব্যাস এই সিম্পলের মধ্যে রান্না বান্না হয়ে গেছে। আর এই যে একটুখানি পটল ভাজা করেছিলাম, এই যে পটল ভাজা। আর কিছু গোল গোল, কিছু লম্বা লম্বা, লম্বা লম্বাগুলো আমার, আর গোলগুলো মেয়ের আর ওর বাবার। আর এদিকে যে আলু পোস্তটাও বার করে গরম করে নিয়েছি। আর এখানে আছে ছোলার ডাল, সকালে রুটি খাওয়ার জন্য ছোলার ডাল করেছিলাম, তো আমি ভাবলাম ছোলার ডালটাই খাবো, তাই সেটাও বার করে নিয়েছি। আর এই যে সয়াবিনের তরকারি, আর এই যে পাতলা করে মুসুরের ডাল, আর আছে লেবু। তো এই দিয়েই খাওয়া হয়ে যাবে। তো চলো আবার বিকালে তোমাদের সাথে কথা হবে। তোমাদের সঙ্গে না একটা জিনিস শেয়ার করা হয়নি, দাদাভাই একটা জিনিস এনে দিয়েছে, তো বলতে পারো নতুন কিছু করার চেষ্টা করছি। কেক তো আগেও করেছি, তো এই যে ইলেকট্রিক বিটার এটা কিনে দিয়েছে। রেস্টুরেন্টটা খোলা রয়েছে, যেটা দিয়ে বিট করেছি, ধোয়ার জন্য নামিয়ে রেখেছি, তো তোমাদের সঙ্গে কোনো একটা ভিডিওতে শেয়ার করব। তো সেদিন আর কিছু ভিডিও করিনি, তো সেজন্য আর কিছু করিনি। তো দেখো এটা দিয়ে বিট করে কেকটা কতটা সফট হয়েছে। তো এই যে তো ফিঙ্গার ক্রসড, যেদিকে এগোচ্ছি যেন আমার কাজটা যেন ভালোভাবে সফল হয়। আর কেকটা দেখেছো একদম সফট হয়েছে, যেখানে চাপ দিচ্ছে একদম বসে যাচ্ছে, এত সুন্দর। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এতক্ষণ ধরে যদি ভিডিওটা দেখে থাকো, তো অবশ্যই কিছু না কিছু ভালো লেগেছে, যদি ভালো লাগে লাইক করো, আর কমেন্ট করে জানাতে ভুল করো না যে ভিডিওটা কেমন লেগেছে। দেখো কেকটা যে ধোয়া বেরোচ্ছে, আর দেখো একদম সফট, মানে তুলোর মতো একদম তুলতুল করছে কেকটা, আর খেতেও ভীষণ টেস্টি হয়েছিল।